যখন শুরু হয়েছিল তখন আর 5টা দিনের মতোই ছিল, কোনো কিছুই আলাদা ছিল না। প্রত্যেক দিন সকালের মতন আমি রবিকে বাস স্টপে ছেড়ে আসলাম। সেই দিন আমার স্বামী ধনঞ্জয়ের ইন্দোর থেকে ফেরার কথা। আমি ওর অপেক্ষা করছিলাম। ও সকালে ফোন করেছিল যে ও ভোপালের জন্য বেরিয়ে পড়েছে। ধনঞ্জয় আমাকে বলেছিল যে দুপুরের খাবার সময়ও পৌঁছে যাবে। কিন্তু যেটা আমরা ভেবেছিলাম সেরকমটা আদৌ হবার ছিল না। হ্যাঁ ধনঞ্জয়, কতদূর পৌঁছলে? হ্যালো আরতি, বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, এরম করে বলছো কেন? আরতি, আমি ভোপাল আসছি না, আমি হোশাঙ্গাবাদ যাচ্ছি, মহেশ কাকার বাড়ি। হ্যাঁ, কিন্তু এরকম হঠাৎ করে কি হলো? দেখো আরতি, মন দিয়ে শোনো, বাড়িতে কেউই কোনো অপরিচিত এলে দরজা খুলবে না। ধনঞ্জয়, এবার কিন্তু আমার ভয় লাগছে। কি হয়েছে? আরতি, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আমার মনে হয় ওরা জানতে পেরে গেছে যে আমি ইন্দোর থেকে ভোপালের জন্য রওনা হয়ে গেছি। আমি 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 পুলিশে ফোন করব? না না, এখন নয় আরতি, আগে আমাকে হোশাঙ্গাবাদে পৌঁছতে দাও, আমি ওখান থেকে তোমাকে কল করছি। হ্যাঁ, আর তুমি নিজের আর রবির খেয়াল রাখবে। শোনো, আরো একটা কথা। হ্যালো ধনঞ্জয়, আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। মা, 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 বাবা চলে এসেছে? না, তুমি জামা কাপড় পাল্টে নাও, আমি খেতে দিচ্ছি। কিন্তু বাবা আমাকে তো প্রমিস করেছিল যখন আমি স্কুল থেকে ফিরবো বাবা বাড়ি থাকবেন। আমি ফোন করছি। রবি, ফোন দাও। বাবা আজকে আসছে না। কিন্তু কেন? আমি বললাম তো, জেদ করো না। যাও জামা কাপড় পাল্টে নাও, আমি খেতে দিচ্ছি। মা, যাও। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। তখন থেকে নিয়ে আজ অবধি ওর ফোন বন্ধ। আমার ভীষণ ভয় লাগছে স্যার। আমি তো এটাও বুঝতে পারছি না যে আমার ছেলেকে আমি কি জবাব দেব, কিভাবে বলবো। আরতি দেবী, আপনি হোশাঙ্গাবাদে ফোন করেছিলেন ধনঞ্জয় কাকাকে? গতকাল সন্ধ্যেবেলা আমি মহেশ কাকুকে ফোন করেছিলাম। ধনঞ্জয়ের এখানে আসার কথা ছিল না রে বাবা, আমি তো জানি না যে ও এখানে আসবে। ধনঞ্জয় তো আমাকে কোনো ফোনই করেনি। ব্যাপারটাকে একটু খুলে বলবি? কাকু, ধনঞ্জয় ভোপালের জন্য রওনা দিয়েছিল, তারপরে ফোন করে বললো যে কেউ ওকে পিছু করছে, ওকে মারতে চাইছে। এসব কি বলছিস তুই? তখন কেন ফোন করিসনি? ও আমাকে বলেছিল যে ও আপনারই কাছে যাচ্ছে। আমাকে পুলিশের কাছে যেতেও বারণ করলো, বললো যে হোশাঙ্গাবাদ পৌঁছে নিজে ফোন করবে। কিন্তু ধনঞ্জয় তো এখানে আসেইনি। দেখ আরতি, তুই কি ভূপেনের সাথে কথা বলেছিস? ভূপেন ধনঞ্জয়ের ছোট ভাই, এখানে ভোপালেই থাকে। আপনি ভূপেনের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। না আরতি বৌদি, আমি এইমাত্র বাড়িতে আশুর সঙ্গে কথা বলেছি। ধনঞ্জয় দাদা ওখানে যাননি, আর আমার কাছে ওনার কোনো ফোন আসেনি। আমার যখন ওর সাথে শেষবার কথা হয়েছিল ও বলল যে ও মহেশ কাকুর কাছে যাচ্ছে হোশাঙ্গাবাদে, কিন্তু কাকু বলছেন যে ধনঞ্জয় ওকে ফোন পর্যন্ত করেনি। আমার খুব ভয় লাগছে ভূপেন। আরতি বৌদি, দাদার কি আবার অফিসে কোনো বিপদ হয়েছিল নাকি? অফিস ছাড়া আর কার থেকে বিপদ হতে পারে ভূপেন? ও হঠাৎ করে 3-4 দিনের জন্য ভোপাল আসছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম হঠাৎ কেন আসছো, কিছু বলো না। স্যার, তারপর ভূপেনের স্ত্রী আশা আমাদের বাড়িতে এসেছিল। আমরা সারা রাত অপেক্ষা করেছি, তারপর সকাল হতেই আপনার কাছে এসেছি। ইন্দোরে আপনার স্বামী কি করেন? ল্যান্ড রেজিস্টার অফিসের সিনিয়র ক্লার্ক। ওখানে ইন্দোরে ভাড়া থাকে, আমরা এখানে ভোপালে থাকি। তাহলে আপনি ইন্দোরের প্রতিবেশীর সঙ্গে কথা বলেছেন? হতে পারে উনি ওখানে চলে গেছেন। ফিরে যায়নি স্যার, আমি ওখানেও ফোন করেছিলাম। MP6663
গাড়ির নাম্বার আর ধনঞ্জয় চৌধুরীর ছবি সমস্ত থানায় ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে। সমস্ত হাসপাতালে অ্যাক্সিডেন্টাল কেসও চেক করো। কত সময় লাগবে স্যার? ভূপেনজি, ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। একটু সময় তো লাগবেই, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা আপনার ভাইকে খুঁজে বার করবই। নাম্বারটা হলো 444127581। নাম হলো ধনঞ্জয় চৌধুরী। লোকটা নিখোঁজ। ধনঞ্জয়ের ফোন রেকর্ড আর লোকেশন খুব তাড়াতাড়ি চাই। ওনার বিপদের আশঙ্কা রয়েছে। বিপদ ওনার বস রেজিস্টার রঞ্জিত চৌহানের থেকে ছিল। স্যার, দাদা 2-4 বার আমার সামনেই ওই রঞ্জিত চৌহানের নাম করেছিল। ও বলেছিল এই লোকটার জন্য ওর জীবনে ঝুঁকি আছে। কিন্তু রেজিস্টারের মতন এরকম উঁচু পদস্থ লোকের সঙ্গে একজন সিনিয়র ক্লার্কের জীবনের ঝুঁকি কি করে থাকতে পারে? যতদূর আমি জানি ওনাদের ইন্দোরের ল্যান্ড রেজিস্ট্রি অফিসে ভ্রষ্টাচার হচ্ছিল। আর আমার স্বামী একজন সৎ অফিসার, ঘুষের নাম শুনলেও রেগে যায়। আমার স্বামীকে খুব বিরক্ত করা হচ্ছিল, কারণ ও ঘুষ নেওয়া দলের মধ্যে অংশগ্রহণ করছিল না। স্যার, 1 সপ্তাহ আগে আমি কথায় কথায় ধনঞ্জয় দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে অফিসে কি হচ্ছে। সেই থেকে সেই একই কথায় আটকে রয়েছে এরা। আমাদের গ্রুপে যোগ দাও, আমাদের গ্রুপে যোগ দাও। ভূপেন, তুই তো জানিস আমার মন এই কথায় সায় দেয় না। এখন আর এই সমস্ত কথা বলে কি হবে দাদা? কখনো কখনো ভাবি আমি কেন করলাম এই সরকারি চাকরি। মাঝে মাঝে মনে হয় চাকরিটাই ছেড়ে দিই। তারপরে ভাবি যে সংসার চালাবো কি করে। একেবারে দুর্নীতির আখড়া হয়ে গেছে আমাদের অফিস। এখানে তুমি যদি ঘুষ না নাও কোনদিন প্রাণে মেরে দেবে তোমায়। স্যার, ধনঞ্জয় দাদা তো পরিষ্কার করে কিছু আমাকে বলেনি। হ্যাঁ, কিন্তু আমাকে এটা বলেছিল যে রেজিস্ট্রার রঞ্জিত চৌহান ওনাকে হুমকি দিচ্ছেন। স্যার, আমার মনে হয় ইন্দোরের অফিসে যেগুলো হচ্ছিল ও এখানে ভোপালের অফিসে সেগুলো নালিশ করতে আসছিল। রেজিস্টার রঞ্জিত চৌহানের বিরুদ্ধে অভিযোগ? স্যার। বলো মুকেশ। স্যার, ওই ভূপাল পুলিশ থেকে ফোন করেছিল। কি ব্যাপারে? ধনঞ্জয় চৌধুরী নিখোঁজ। নিখোঁজ মানে? স্যার, কালকেরই কথা। পুলিশ আসলো বলে। সমস্ত ফাইলের ডিটেলস আমাকে দাও তাড়াতাড়ি। স্যার, ওই ধনঞ্জয়ের ফাইল না? আর কার হতে পারে মুকেশ? হ্যাঁ, বুঝে গেছি। স্যার, এখান থেকে হোশাঙ্গাবাদ হাইওয়ে পর্যন্ত ধনঞ্জয় চৌধুরীর গাড়ি কিন্তু কোথাও স্পট হয়নি। যদি কেউ ধনঞ্জয়কে ধাওয়া করতো এবং ধরেও ফেলতো, তাহলে এত বড় ভুল করতো না যে ধনঞ্জয়কে নিয়ে যাবে আর ওর গাড়িটাকে ছেড়ে দেবে। রুটে যতগুলো গ্যারেজ আছে সব কটাতে খোঁজ করো। পুরো পসিবিলিটি আছে গাড়ি ওখানেই আছে, পুরনো পরিচয় পাল্টে নতুন জন্ম দেওয়ার জন্য। দেখুন, এখনো হাসপাতালে এমন কোনো অ্যাক্সিডেন্টাল কেস পাওয়া যায়নি যার সাথে ধনঞ্জয়ের কোনো মিল পাওয়া যায়, কিন্তু আমরা ওনাকে খুঁজে বের করব। আমাদের স্যার ইন্দোরের জন্য রওনা দিয়েছেন। ম্যাম, প্লিজ আপনি স্যারকে বলুন একটু তাড়াতাড়ি করতে, প্লিজ। ম্যাডাম, ওরা খুব সাংঘাতিক। আমরাও কম কিছু নই। আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা খুঁজে বার করব। সরকারি ডিপার্টমেন্টে করাপশনের মামলা। এটা হতে পারে যে ধনঞ্জয় চৌধুরী কোনো ঘুঘুর বাসা নিজে হাতে ভাঙতে চেয়েছিল। আর অন্যান্য হুইসেল ব্লোয়ারদের মতো এও উধাও হয়েছে। সুভাষ, এখানকার কর্মচারীদের জিজ্ঞাসা করো। ধনঞ্জয় চৌধুরী নির্দেশ, তাহলে সোজা ব্যাপার। অনেকগুলো কথা হয়েছিল আর হয়ে চলেছে। স্যার, আমি একটু রেজিস্টার রঞ্জিত চৌহানকে পরখ করে দেখি। অফিসার্স, প্রথমেই ক্লিয়ার কাট বলছি, ধনঞ্জয় চৌধুরী কিন্তু অফিসিয়াল ছুটিতে ছিল না, কিন্তু ও 3-4 দিনের জন্য ভোপাল চলে গেছে। আমার জন্য ও অফিসে কালকেও অ্যাবসেন্ট ছিল, আজকেও অ্যাবসেন্ট। আর এটাই হলো আসল সত্যি। সত্যিটা এটাই যে ধনঞ্জয় চৌধুরী গায়েব। আরও সত্যি এটাই যে ধনঞ্জয় চৌধুরীর স্ত্রী আরতি এবং তার ভাই ভূপেন দুজনেরই সন্দেহের তীর আপনার দিকে। আমার দিকে? ওনাদের কথা অনুযায়ী আপনি ধনঞ্জয় চৌধুরীকে বিরক্ত করতেন। আমি ধনঞ্জয়কে বিরক্ত করতাম? আমি? ধনঞ্জয় শুধু যে আমার অফিসে তা নয়, বরং ও যে যে অফিসে চাকরি করত ওর জন্য সবাই বিরক্ত হতো। প্রবলেম ছিল, মাথা ব্যথার কারণ ছিল। স্যার, যদি সত্যি কথা বলি, ধনঞ্জয় আর রঞ্জিত স্যারের মধ্যে ভীষণ ঝগড়া রয়েছে।
আপনি তো ভালোভাবে বুঝতেই পারেন স্যার, যখন সরকারি দপ্তরে কর্মচারীদের উপরে সাহেবরা নিজেদের জোর খাটায় তখন কি হতে পারে। প্রেশার কি ছিল ধনঞ্জয়ের ওপর? ধনঞ্জয় অনেক দিন ধরেই চিন্তিত ছিল। আপনি চাইলে সারদা দেবীকেও জিজ্ঞেস করতে পারেন, উনি আপনাকে সবকিছু পরিষ্কার বলবে। প্রেশারের কথা তুমি আগে বলেছ, সেই জন্য আগে তুমি ঠিক করে বলো। বলো ধনঞ্জয়ের ওপর কি এমন প্রেশার ছিল? রেজিস্টার স্যার, আমি বলতে চাইছি মানে রঞ্জিত স্যার ধনঞ্জয়কে এই দপ্তর থেকে বার করে দিতে চাইতো। কারণ? কিছু ফাইলস ছিল যেগুলো ধনঞ্জয়কে ক্লিয়ার করার কথা ছিল, সেগুলো করেনি। কেমন ফাইলস? আর ধনঞ্জয় ক্লিয়ার করেনি কেন? দেখুন স্যার, এর থেকে বেশি মুখ খোলাবেন না আমার। প্রথমেই আপনাকে সামনে থেকে এত বড় একটা টিপ দিলাম, এখন এর থেকে বেশি আমার থেকে বেশি কিছু আশা করবেন না আপনি। আমার পরিবার বাচ্চা আছে, আর এমনিতেও এই ধনঞ্জয়ের মতন এই দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে নেই একদম স্যার। হ্যাঁ, পছন্দ করতাম না। আপনি ঠিকই বলেছেন অফিসার, পছন্দ করতাম না আমি ধনঞ্জয়কে। পছন্দ আমি কেন করতাম না, কি কারণে, এর সব কটার উত্তর এই ফাইলে রয়েছে। গত 7 বছর ধরে ওর বিরুদ্ধে এনকোয়ারি চলছে। প্রমাণ পেলেন তো? আপনার কথা অনুযায়ী ধনঞ্জয় ভুল ছিল, আর ওর ভুল এটাই যে ও এই সময় নিরুদ্দেশ। 1 নম্বরের প্রবঞ্চক ইন্সপেক্টর, 1 নম্বরের ফ্রডও। ফ্রড? আগে হ্যাঁ, গত 7 বছর ধরে যে ওর এনকোয়ারি চলছে, এবার তার মীমাংসা হওয়ার সময় হয়েছে। এই ফ্রড লোকটার 2 নম্বরই কাজ কলঙ্ক এক্সপোজ হওয়ার সময় হয়েছে। ধনঞ্জয় শুধুমাত্র সে সাসপেন্ড হয়েছে তা নয়, আর এই জন্য ধনঞ্জয় এই সমস্ত নাটক করছে নিখোঁজ হওয়ার। আরে সিম্প্যাথি পাওয়ার ওরও একটা টেকনিক, ড্রামা স্যার। মুকেশ? হ্যাঁ স্যার, এই ধনঞ্জয় লোকটা এক্কেবারে বাজে লোক, মাথা থেকে পা পর্যন্ত 2 নম্বরই, তার উপরে আবার মদও খায়। তার সপ্তাহে যদি 2 দিনও ঠিক করে কাজ করে না তাই অনেক। ধনঞ্জয় কাল নিরুদ্দেশ হয়েছে, আর আমরা এখন অনুসন্ধান সবেমাত্র করছি। আর এখানে ধনঞ্জয়ের জন্য এতগুলো ফাইল খোলা? ফাইল খুলতে হবে না ইন্সপেক্টর, ফাইল বন্ধ করার সময় এসছে। 1 মাস আগে যদি ধনঞ্জয়ের এগুলো বেরিয়ে পড়তো, তাহলে এতক্ষণে ধনঞ্জয় চাকরি থেকে বরখাস্ত হতো, আর না হলে জেলে থাকতো। স্যার, এক্স্যাক্টলি জানি না যে কি ঘটেছিল, কিন্তু একথা ঠিক নয় যে ধনঞ্জয় কাজে ফাঁকি দিত বা অফিসের কাছে মাথা ব্যথা ছিল। সে নিজের কাজ ঠিক মতন করত। আমি এই কথাটা কিছুতেই বুঝতে পারছি না যে ধনঞ্জয়ের সার্ভিস রেকর্ড কেন প্রশ্নের মুখে পড়ল, আর ধনঞ্জয়ের বিরুদ্ধে এনকোয়ারিতে এই রঞ্জিত স্যার কেন ইন্টারেস্ট দেখাচ্ছেন। হ্যাঁ স্যার, এই এনকোয়ারির জন্য ধনঞ্জয়কে রোজ কিছু না কিছু প্রশ্নের উত্তর দিতেই হতো। এবার বলুন, এরকমভাবে চললে একটা লোক কিভাবে কাজে মন দেবে? আর যখন ওর নিজের ফাইলই খোলা ছিল, তখন কাজের ফাইল কি করে ক্লোজ করবে স্যার? 2003 থেকে যেখানে যেখানে ধনঞ্জয় স্যারের পোস্টিং হয়েছিল, জব্বলপুর, গোয়ালিয়র, রিভা, উজ্জয়ন, তখন থেকে সব জায়গায় ওনার সার্ভিস রেকর্ড বার করা হয়েছিল। দিন রাত এক করে দিয়েছিল ওর। 24 ঘন্টা টেনশনে থাকতো ধনঞ্জয়। এখন তো আমার এই হাল যে চা খেতে খেতেও টেনশন হয় আমার। যদি আবার রঞ্জিত স্যার দেখে ফেলেন, সোজা আমার ফাইলে নোট দিয়ে দেবেন। 5 মিনিটের জায়গায় 15 মিনিট ধরে ইচ্ছে করে চা খাচ্ছিল। আরে শান্তি রাখ ভাই, তুই দিনে দিনে সাইকো হয়ে যাচ্ছিস। তাহলে আর কি হবে যতীন? উঠতে বসতে খেতে ঘুমোতে, এমনকি টয়লেটে গেলেও এরা প্রশ্ন করতে থাকবে। তাহলে মানুষ নর্মাল থাকে কি করে? এই প্রশ্নগুলো আমি তৈরি করিনি, আরে এনকোয়ারিটাও আমি শুরু করিনি। আমি তো এখানে 3 বছর আগে ট্রান্সফার হয়ে এসেছি। এর আগে তো ধনঞ্জয়কে আমি চিনতামও না। ওর ফাইলগুলো উজ্জয়ন থেকে ফরওয়ার্ড করা হয়েছে, আর যেখানে ও 2011-12 থেকে পোস্টিং ছিল। আর এনকোয়ারি 2010 থেকে ওর বিরুদ্ধে চলছে, যখন ও জব্বলপুরে পোস্টিং এ ছিল। কিন্তু ধনঞ্জয়ের সার্ভিস রেকর্ড খোঁড়াখুড়ি কেন হচ্ছে? আপনি নিজেই পড়ে নিন প্রত্যেকটা জায়গার রেজিস্টার্ড মোটিভগুলো। ধনঞ্জয় ওর সার্ভিস রেকর্ডে গন্ডগোল করেছে। ও নিজের কাজের প্রতি বেপরোয়া ছিল, অফিসে আসতোই না। কোন ডিউটিতে ছিলে ধনঞ্জয়? অফিসিয়াল ডিউটিতে ছিলাম স্যার। কি অফিসিয়াল ডিউটি? তোমার কাজ তো অফিসে বসে টেবিলে কাজ হয়, তাই না? যেখানে অত কাজ পড়ে রয়েছে। আর তুমি তো কোনো ফিল্ড সুপারভাইজার নও, তো কোন অফিসিয়াল ডিউটি করছিলেন আমিও তো জানি। গত 3 দিন ধরে তুমি কোথায় ছিলে, কি করছিলে, তার লিখিত রিপোর্ট 10 মিনিটের মধ্যে আমার টেবিলে চাই। এই অজুহাত লিখে এনেছো? যা লেখা আছে সত্যি আছে স্যার। পরশুদিন শুধু লোকেরাই আমাকে বলেনি, আমি নিজের চোখে দেখেছি যে তুমি মদ খেয়ে ঢুকেছো। আপনার কোনো ভুল ধারণা হয়েছে স্যার। আমি মদ খেয়ে আসিনি। এরা সবাই ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে স্যার। মিথ্যে কথা বলছে স্যার। যাও, সেদিনকে যা সব হয়েছিল সেগুলো পরিষ্কার করে লিখে এনে আমাকে দাও।
এটা সরকারি অফিস, তোমার বাবার বাড়ি নয়। স্যার আপনি বাবার কথা তুলবেন না স্যার। অফিসে তুমি তো তেমন ভাবেই আসো যেমন তোমার বাবার বাড়ি। এই চাকরিটার মূল্য বোঝার চেষ্টা করো। এমন সরকারি চাকরি পাওয়ার জন্য লোকেরা প্রাণও দিয়ে দেওয়ার জন্য রাজি আছে, আর তুমি সারাদিন ফাঁকি মেরে ঘুরে বেড়াও। তোমার ক্ষমতাই নেই ওই চেয়ারে বসার, ফোকরে টাকা পেয়ে যাচ্ছ। কি এগুলো? এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স খাতায় কোনো গোলমাল করা হয়েছে, আবার কথা বলছো। না না স্যার, এটা একেবারেই ওরকম না, এটা একদম সঠিক। এই চেয়ারে না আমি হেঁটে হেঁটে এমনি আসিনি, আমাকে বুঝিও না কোনটা আসল কোনটা নকল। স্যার আমার অ্যাটেন্ডেন্স আপ টু ডেট স্যার। কি আপ টু ডেট এটা? তোমার টেবিলটা গিয়ে দেখো, পুরো পেন্ডিং ফাইলে ভর্তি। ওটাই প্রমাণ, ওটাই সত্যি যে তুমি কতক্ষণ তোমার টেবিলে বসে কাজকর্ম করো। না না স্যার, এরকম একদমই না, ফাইলগুলো টেবিলে রাখা হয়েছে। আমাকে বদনাম করা ষড়যন্ত্র হচ্ছে স্যার। এটা ধনঞ্জয়ের রোজগার অভ্যাস ছিল, ও ষড়যন্ত্র করেছিল আমার বিরুদ্ধে বদনাম করার জন্য। ইন্সপেক্টর, এই অফিসে একজন অন্তত দাঁড় করান যে কিনা বলবে যে ধনঞ্জয় একজন বিশ্বাসী ও পরিশ্রমী কর্মচারী ছিল। একজনকেও পাবেন না। এই ধনঞ্জয় সবার চক্ষুশূল ছিল। ওর ভালো হতো যদি ঠিক মতন কাজ করতো, আর ও সবসময় যে কোনো ব্যাপারে নাক গলাতো। আরে তুই কাজে এসে অন্যদিকে কেন তাকাস? যার অফিসেই মন নেই সে কার জন্য কি করবে? স্যার, ধনঞ্জয়ের এই চাকরি পাওয়াটাই একটা গন্ডগোলের ব্যাপার, অনেক বড় গন্ডগোল আছে। ধনঞ্জয়ের বেআইনি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, সেটারই এনকোয়ারি চলছে, যেটা আমরা 1 মাসের মধ্যে পেয়ে যেতাম। আর যে ঘুষের কথা আপনি বলছেন, সেই ঘুষ ও আমাকে দিতে চাইছিল, নিজের ফাইল লুকোনোর জন্য আর নিজের চাকরি চলে যাওয়া থেকে বাঁচানোর জন্য। স্যার রঞ্জিত স্যার, তুমি আবার অ্যাবসেন্ট হয়ে গেছিল ধনঞ্জয়। তোমাকে খুব ভালোভাবে বলেছিলাম, তোমাকে আমি কিছু প্রশ্ন করেছিলাম। স্যার আপনি শুধু শুধু কেন আমাকে শত্রু বানাচ্ছেন স্যার? স্যার আমি বাড়িতে একমাত্র রোজগেরে স্যার। উপার্জন কাজ করে হয় ধনঞ্জয়, আর কাজটা তো তুমি একদমই করো না। রঞ্জিত স্যার, আপনার সামনে হাত জোড় করছি, আমার এনকোয়ারির ফাইলগুলো কিনারা করে দিন স্যার। স্যার 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 সবই তো আপনার হাতে স্যার, আপনি যা বলবেন না তাই আপনার হাতে তুলে দেবো স্যার। মানে? যাই, কোনো গিফট চাইলে গিফট, না তো কোনো জমি পাস করানোর থাকলে আমি আপনাকেই সাপোর্ট করবো স্যার। তোমার স্পর্ধা হয় কি করে, ইউ ব্লাডি রাস্কেল? স্যার ইংরেজিতে আমি গালি দিলে গালিটা তো গালিই থাকবে না, আর আমি শুনবো না স্যার। গেট লস্ট। তুমি একজন 3rd গ্রেডের লোক। তুমি তোমার জোর চুরিকে চাপা দেওয়ার জন্য আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো। আমাকে তুমি ভুলে গেছো আমি রেজিস্টার। আপনি রেজিস্টার, কিন্তু আমিও রাস্তার কাকড় নই স্যার। আপনার থেকে একই লেভেল নিচের অফিসার আমি, আর আমার লেভেলের নিচেও আপনাকে ফেলে দিতে পারি স্যার, অনেক নিচে। ঘুষ নিচ্ছি না বলে তুমি এখন হুমকি দিচ্ছ? আমার চাকরিটাই আমার পরিচিতি স্যার, আমার জীবন, আর ওটাকে বাঁচানোর জন্য আমি যা কিছু করতে পারি, যে কোনো কিছু। অফিসার, ধনঞ্জয় তো অন্যায় করে নিজের নামে সুনাম করছে, আর ধনঞ্জয় কোথাও নিখোঁজ হয়নি, লুকিয়ে কোথাও বসে আছে যাতে আমাকে লোকে ভুল বোঝে। চৌহান বাবু, আপনি যদি ধনঞ্জয় চৌধুরীর ব্যাপারে এত কিছু জানেন, তাহলে এটাও বলে দিন যে এই মুহূর্তে ধনঞ্জয় চৌধুরী কোথায় লুকিয়ে আছে। আপনার প্রশ্নটা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি আমাকে সন্দেহ করছেন। সন্দেহ না করার কোনো কারণও তো নেই। কারণ আপনি পেয়ে যাবেন জবলপুরের রেজিস্ট্রার কিশোর হোলকার। আপনি ওর সাথে কথা বলে দেখুন, আপনি জানতে পারবেন যে কত বড় ফ্রড এই ধনঞ্জয় চৌধুরী। মুকেশ। হ্যাঁ স্যার। এই 13 বছরের সার্ভিস রেকর্ডে ধনঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে যত ছোট অভিযোগই থাকুক না কেন, সেটা আমার চাই। ঠিক আছে স্যার। স্যার, জব্বলপুরে তো পুলিশ তো ওর এগেনস্টে কমপ্লেনও করেছিল। ও ইয়াস, এটা বলতে ভুলে গেছি তোমায়। কিন্তু ইন্সপেক্টর তো প্রথম থেকেই আমাকে সন্দেহ করছেন। এই প্রমাণ জব্বলপুর থেকেই আনতে দাও। কিশোর হোলকার যদি বলেন তো একটু বেশিই বলবেন। অদ্ভুত ব্যাপার স্যার, ধনঞ্জয়ের কিছু কলিগস রয়েছে যারা ধনঞ্জয়ের বেশ প্রশংসা করছিল। তাদের বক্তব্য ধনঞ্জয়কে নাকি অ্যাকচুয়ালি খুব ডিস্টার্ব করা হতো। আর ধনঞ্জয় চৌধুরীর বস রঞ্জিত চৌহান আর তার সাগরেদ মুকেশ, এরা দুজন ধনঞ্জয়ের অন্য ছবি দেখাচ্ছে। একজন ভ্রষ্ট আর করাপ্টেড কর্মচারী। ধনঞ্জয়ের গাড়িটার স্ট্যাটাসটা কি? ট্রেস করা যায়নি স্যার। 3টি আলাদা আলাদা টিম সমস্ত রুটগুলোকে চেক করেছে। গ্যারেজ আর ওয়ার্কশপের লোকেদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ধনঞ্জয়ের ফোনের লাস্ট লোকেশনটা কি? স্যার, ইন্দোর ভোপাল হাইওয়ের ওপর ভোপালের কাছে। উনি লাস্ট কল ওনার ওয়াইফ আরতিকে করেছিলেন, তারপরে ফোন বন্ধ হয়েছে, যেটা আরতি আমাদের বলেছে। অর্চনা, তুমি রঞ্জিত চৌহানের ফোন রেকর্ডস বার করো। তার নাম্বার আমি এক্ষুনি মেসেজ করছি। ধনঞ্জয়ের মতন রঞ্জিত চৌহানেরও মিক্স রিপোর্ট পেয়েছি, কিন্তু যাই হোক, লোকটা গায়েব আর ব্যাপারটা খুব জটিল।
বাবা ফিরে আসবেন তো কাকু? হ্যাঁ রবি, তোর বাবা নিশ্চয়ই ফিরে আসবে। আমার খুব ভয় লাগছে কাকু। আরে বাবু, এরম ভয় পায় না। তোমার বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। দাদু, মা কিছু বলছেন না কেন? ভোপাল সাবেরা আপনাদের জন্য নিয়ে এসেছে একটা এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ। কেন দুদিন ধরে গায়েব রয়েছে ইন্দোর ল্যান্ড রেজিস্টার অফিসের একজন সিনিয়র ক্লার্ক, যে ভোপালের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুদিন ধরে ধনঞ্জয় চৌধুরী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার আগে উনি ওনার স্ত্রী আরতি চৌধুরীকে ফোন করে বলেছিলেন যে ওনার প্রাণের ভয় আছে। আমাদের টিম এই স্টোরিটা ট্র্যাক করে চলেছে এবং বিশেষ সূত্র থেকে এটা জানা গেছে যে উনি ওনার অফিসে হয়ে চলা অনিয়ন্ত্রিত দুর্নীতির বিরোধিতা করেছিলেন। এর ফলে ওনাকে ক্রমাগত উত্ত্যক্ত করা হচ্ছিল, ওনাকে হুমকিও দেওয়া হচ্ছিল। পুরো সম্ভাবনা রয়েছে যে উনি কোনো বড় দুর্নীতির পর্দাফাঁস করতে ভোপাল আসছিলেন। দেখুন, আমাদের ইনভেস্টিগেশন এখনো চলছে। এর থেকে বেশি আর কিছু শেয়ার করতে পারবো না এখন। স্যার, শোনা যাচ্ছে যে ধনঞ্জয় চৌধুরীর গায়েব হয়ে যাওয়ার ইনভেস্টিগেশনের থেকেও বেশি আপনি ধনঞ্জয় সম্পর্কে তদন্ত করছেন। ধনঞ্জয় কি একজন হুইসেল ব্লোয়ার ছিলেন, নাকি আর এক হুইসেল ব্লোয়ারের ওপর হামলার কেস আমরা ছিল? এরকম কিচ্ছু বলিনি, আর আমরা জানিও না যে নিউজ কোত্থেকে পেয়েছেন আপনি। আপাতত আমাদের প্রায়োরিটি ধনঞ্জয় চৌধুরীকে খুঁজে বার করা, আর সেটাই আমরা করছি। আমার স্বামী অসৎ, এটা একদম মিথ্যে ম্যাডাম। দেখুন, আমি বেশি পড়াশোনা করিনি, 12 অবধি পড়েছি, কিন্তু এটুকু জোর দিয়ে বলতে পারি যে আমার স্বামী একজন সোজা সরল এবং সৎ কর্মচারী। এই সমস্ত অভিযোগ মিথ্যে। দেখুন আরতি দেবী, আমরা কোনো অভিযোগ করছি না। এই খবরটা ইন্দোর থেকে পেয়েছি, ধনঞ্জয়ের অফিস থেকে। মানে রেজিস্টার রঞ্জিত চৌহানের থেকে। হ্যাঁ, ওই রঞ্জিত চৌহানই গায়েব করেছে আমার স্বামীকে। ম্যাডাম, ওকে বলুন যে আমার স্বামীকে যেন ঠিক মতন ফেরত দিয়ে যায়, চাইলে ওকে চাকরি থেকে তাড়িয়ে দিক। আমি কথা দিচ্ছি ধনঞ্জয় ওর সম্পর্কে কিচ্ছু বলবে না। আমরা এখান থেকে কোনো দূরে গিয়ে কোথাও থাকবো। ম্যাডাম, ওকে বলুন যে আমার স্বামীকে যেন আমার বাড়িতে ফেরত দিয়ে যায়। আমি আর আমার ছেলে ওকে ছাড়া থাকতে পারবো না। 2003-এ আপনার স্বামী ভূমি বিভাগ জয়েন করেছিলেন ক্লার্ক হিসেবে। এই জয়েনিংয়ে কি নকল কাগজপত্র ব্যবহার করা হয়েছে? নকল? এসব কি জিজ্ঞেস করছেন আপনি? কিশোরবাবু, আমি এটা জিজ্ঞাসা করছি যে ধনঞ্জয় চৌধুরীর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যে ইনকোয়ারি কমিশন হয়েছিল, সেটার মধ্যে কোনো সত্যতা ছিল, না সেটা শুধু ধনঞ্জয় চৌধুরীকে হয়রান করার মতলবে? ইন্সপেক্টর অর্জুন, আপনি একজন সরকারি কর্মচারী। আপনি বলুন, একটা জাল নথিপত্রের এনকোয়ারি কিভাবে করা সম্ভব? ধনঞ্জয় চৌধুরী 2010 সালে এখানে জবলপুরে পোস্টিং ছিল আমার আন্ডারে। খুবই নিষ্কর্মা ধরনের কর্মচারী, বহু অভিযোগ আছে ওর বিরুদ্ধে। আমি সমস্ত জায়গা থেকে রিপোর্ট আনিয়েছি যেখানে যেখানে ওর ট্রান্সফার হয়েছিল। সব জায়গায় একই ঘটনা, সবাই ধনঞ্জয়কে নিয়ে বিরক্ত, সবার মাথা ব্যথার কারণও। সবারই একই রায় ধনঞ্জয় চৌধুরীর ব্যাপারে? আগে হ্যাঁ, তাই তো আমি ভাবলাম একটু খোঁজ খবর তো নিই যে এত বিরক্তিকর লোককে ডিপার্টমেন্টে নেওয়া কি করে হলো। আমি শিকড়ে পৌঁছতে চেয়েছিলাম। তাহলে কিশোরবাবু, সমস্যাটার শিকড় কি ছিল? এই চাকরিতে ধনঞ্জয়ের অ্যাপয়েন্টমেন্ট? আগে হ্যাঁ, আমি ওর ফাইলগুলো নিখুঁতভাবে চেক করেছি। অনিতা, এই ধনঞ্জয় চৌধুরীকে দত্তক নেওয়া হয়েছিল? ডকুমেন্টস তো এটাই বলছে। 2003 সালে উজ্জয়নের লোয়ার ডিভিশন ক্লার্ক বিশ্বাস সাহুর মৃত্যু হয়, তারপরে ধনঞ্জয়কে চাকরিটা দেওয়া হয়। আর বিশ্বাস সাহু 1995 সালে ধনঞ্জয়কে দত্তক নিয়েছিল। স্যার, আমি উজ্জয়িনীর অফিসে গিয়ে চেক করেছি। ওখানে রিটায়ার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মিলন দাসের সাথে কথা বলেছিলাম। ধনঞ্জয়ের অ্যাপয়েন্টমেন্টের সময় উনিই ডিউটিতে ছিলেন। উনিই বললেন যে ধনঞ্জয়ের আসল বাবা জগন্নাথ চৌধুরী উজ্জয়িনীর রেজিস্ট্রার ছিলেন। উনি 1999 সালে রিটায়ার হয়েছিলেন, আর 2006 সালে উনি মারা গিয়েছিলেন। কি ননসেন্স ব্যাপারে সব। ধনঞ্জয়ের আসল বাবা সরকারি কর্মচারী ছিলেন, যার জীবদ্দশায় এক লোয়ার ডিভিশনের অন্য কর্মচারী বিশ্বাস সাহু ধনঞ্জয়কে দত্তক নেয়। অনিতা দেবী, আসলে ব্যাপারটা কি জানেন? ধনঞ্জয়ের পিতা জগন্নাথ বাবু উজ্জয়নের রেজিস্ট্রার ছিলেন। তখন এই বিশ্বাস সাহু ওনার খুব কাছের লোক ছিলেন। 2003-এ দপ্তরে বিশ্বাস সাহুর হার্ট অ্যাটাক হয় আমাদের সবার সামনে। বিশ্বাসবাবু, 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 কি হয়েছে? আরে কেউ আছে নাকি? আরে বিশ্বাসবাবু, বিশ্বাসবাবু, কি হলো? বিশ্বাস, কি হলো? বিশ্বাস, আরে আরে কেউ জল নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, আনছি, বিশ্বাস, আনছি। বিশ্বাস, চোখ খোলো, নাও জল খাও, জল খাও। কেউ তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। অন দ্য স্পট ডেথ হয়ে গেছিল বিশ্বাস সাহুর। ডিউটিতে যখন মৃত্যু হয়েছিল, তাহলে সোজা কথা যে বিকাশ সাহেবের কোনো কাছের মানুষই চাকরিটা পেয়েছেন। হ্যাঁ, আইন অনুযায়ী তো তাই হয়। জগন্নাথ বাবু আমার সামনে এলেন
এবং উনি সমস্ত কাগজপত্র সাবমিট করলেন। বিশ্বাস ওর বড় ছেলে ধনঞ্জয়কে 1955 সালে দত্তক নিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার তাই না? আপনার এর ভিতরে কোনো গন্ডগোল মনে হয়নি? কিভাবে লাগতো? জগন্নাথবাবু আমার সিনিয়র ছিলেন। আমার পুরো কার্যকালে উনি সৎ এবং যোগ্য রেজিস্ট্রার হিসেবে পরিচিত ছিলেন। ঠিকভাবে চেক করে দেখুন না। আরে জগন্নাথবাবু, আপনি আমায় লজ্জিত করছেন। আমি তো শুধু ফর্মালিটির জন্য দেখছি। আপনার থেকে ভালো লোক এই দপ্তরের কেউ হতেই পারে না। আরে না, সে কথা নয়। বিশ্বাস আমার ছেলের মতন, আর ধনঞ্জয় বিশ্বাসের দত্তক পুত্র। অফিসের উন্নতি করবে আর পাশাপাশি নিজের পরিবারকে দেখবে। ধনঞ্জয় আপনার ছেলে এবং বিশ্বাসের দত্তক নেওয়া পুত্র, এবং আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে ওর দায়িত্ব খুব ভালো করে পালন করবে। তারপর উমারিয়াতে আমার ট্রান্সফার হয়ে যায়। 4 বছর পর আমি রিটায়ার করি। তবে পুরনো কাসুন্দি কেন ঘাঁটছেন আপনি? ব্যাপারটা কি? মিলনবাবু, বিকাশ সাহেবের উইল আর ধনঞ্জয়ের দত্তক প্রমাণপত্র মানে অ্যাডপশন পেপার, এই দুটো কাগজই অফিসিয়ালি রেজিস্টার নেই। তবে আসল ব্যাপারটা যে জগন্নাথ বাবুর তরফ থেকে জালি কাগজপত্র সাবমিট করার কোনো প্রশ্নই নেই। উনি নিজেই এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে ছিলেন। হয়তো নিজের ছেলের ব্যাপারে দুর্বল হয়ে পড়েছিলেন। আমি ধনঞ্জয়ের সমস্ত সার্ভিস রেকর্ডে কোথাও রেজিস্টার যে হয়েছে সেটা আমি দেখিইনি। অনিতা দেবী, এবার আমি কি করতে পারি? প্রশ্ন করবার জন্য না জগন্নাথ বাবু বেঁচে আছেন, আর না বিশ্বাস সাহু রয়েছে। স্যার, তারপরে আমি বিকাশ সাহেবের ওয়াইফ সাবিত্রী দেবী এবং তার মেয়ে কোমলের সাথেও কথা বলেছিলাম। কি বললেন তারা? ওরা দুজন তো এটা জানতোই না কি বিকাশ সাহু ধনঞ্জয়কে দত্তক নিয়েছিলেন। না অনিতা দেবী, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। বাবা কখনো আমাদের এ সম্পর্কে কিছু বলেনি যে উনি জগন্নাথবাবুর ছেলে ধনঞ্জয়কে দত্তক নিয়েছেন। কোনো কি ফ্রড মনে হচ্ছে আপনাদের? এই ব্যাপারে আমি আপনাকে কি বলি বলুন? জগন্নাথ দা এরকম কেন করবেন? উনি কি এরকম করতে পারেন? জগন্নাথবাবু যতই সরল লোক হন না কেন অনিতা, কিন্তু ডকুমেন্টস বেঠিক, জালি, এটার কোনো গুরুত্ব নেই। তো ন্যাচারালি ধনঞ্জয়ের অ্যাপয়েন্টমেন্টও বেঠিক, ইনভ্যালিড। পুরোপুরি স্যার। ওনার অফিসের একজনকে আমি চিনি, তারও একই মত। তখন থেকে আমি অ্যাকশন শুরু করি ইন্সপেক্টর সাহেব। আর এর কারণ ছিল শুধু এবং শুধুমাত্র ধনঞ্জয় চৌধুরীর উদ্ধত আচরণ। কিশোরবাবু, আমরা ধনঞ্জয়ের পক্ষ থেকেও কিছু জানবো, কিন্তু ধনঞ্জয় চৌধুরীকে আগে পাওয়া তো যাক। কিন্তু রঞ্জিত চৌহানের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত ইন্সপেক্টর সাহেব। ধনঞ্জয় চৌধুরী কোনো অফিসে শুধুমাত্র চক্ষুশূল নয়, তার সঙ্গে ভীষণভাবে ফ্রডও। উজ্জয়িনী আর জবলপুরে লোকেদের সরকারি চাকরি দেবার প্রলোভন দেখিয়ে অনেক টাকা হাতিয়েছে। কিশোরবাবু, খুব মজার ব্যাপার, ধনঞ্জয় চৌধুরীর খারাপ ব্যাপারগুলো তখনই বেরোলো যখন ধনঞ্জয় চৌধুরী গায়েব হলো। আপনি কি বলতে চাইছেন ইন্সপেক্টর সাহেব? দেখুন, এটা একটা সরকারি ডিপার্টমেন্ট। এখানে একটা ফ্রড কর্মচারীর বিরুদ্ধে অফিসিয়াল ইনকোয়ারি চলছে, তাও কয়েক বছর ধরে। আর যতদূর ধনঞ্জয়ের লোক ঠকানোর ব্যাপার, তো এই কথা অনেকবার উঠেও এসছে, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি, কারণ ধনঞ্জয় সবার কাছ থেকে ক্যাশ নিত। আর যাদেরকে ও ঠকিয়েছিল কেউ কোনোদিন কেস করেনি। কেন করেনি? জবলপুরে রমেশ শীতলের নামে এক ভদ্রলোক ধনঞ্জয়ের বিরুদ্ধে কমপ্লেন লঞ্চ করেছিল। জেলেও যেতে হয়েছিল ধনঞ্জয়কে। আপনি দাদারদোর থানায় যান, আপনার এই পুলিশ অফিসারদের জবানবন্দিতে শুনুন আমার ডিপার্টমেন্টের অফিসারের কাহিনী। স্যার, এই প্রেসের লোকরা তো যাতা বলছে। আর ব্যাপারটা ছড়িয়ে যেতে সময় লাগবে না স্যার। আবার এরকম না হয় যে সমস্ত নাটকটা ধনঞ্জয় চৌধুরী নিজেই করেছে, আর এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে। যদি সেরকমই হয় তাহলে মিডিয়ার ব্রেকিং নিউজ হয়ে যাবে। আমাদের এই ধনঞ্জয় চৌধুরীকে খুব তাড়াতাড়ি বার করতে হবে। স্যার, অনেক চেষ্টার পরেও ধনঞ্জয়ের গাড়ি কিন্তু ট্রেস করা যায়নি। এই ধনঞ্জয়ের বিরুদ্ধে আমরা যা যা পাচ্ছি স্যার, হতে পারে আমাদের সেদিকে কনভিন্স করা হচ্ছে। পসিবল। রঞ্জিত চৌহানের ফোন রেকর্ডসের কি হলো? কালকে চলে আসবে স্যার। আরো একটা কথা আছে স্যার, যদি এই ধনঞ্জয়কে কেউ পিছু নিয়ে থাকে তো হতে পারে যে ওকে কিডন্যাপ করা হয়েছে বা অন্য কিছু। এখন এই রঞ্জিত চৌহান যেচে পড়ে তো নিজের হাত ময়লা করবে না, সেই জন্য হয়তো অন্য কাউকে কাজটা করতে দিয়েছে। নিজের খোঁজের কাজে লাগাতে হবে স্যার। সুভাষ, তুমি জব্বলপুরে যাও। ওখানে গার্ডেন রোড পুলিশ স্টেশনে রমেশ শীতলে ধনঞ্জয়ের বিরুদ্ধে পুলিশ কমপ্লেন লঞ্চ করেছিল। কিশোরবাবুর কথা অনুযায়ী রমেশের সাথে ফ্রডের জন্য ধনঞ্জয় জেলও হয়েছিল। ওখানে যাও আর পুরো ডিটেলটা বার করো। আসল সত্যিটা জানা দরকার। খোঁজ তো পাওয়া যাক যে সত্যিই ধনঞ্জয়ের লোককে ফাঁসাচ্ছিল নাকি ওকে ফাঁসানোর জন্য অনেক দিন ধরে প্ল্যান চলছিল। আসো না।
তুমি উজ্জয়ন পুলিশের সাথে কন্ট্যাক্ট করো, আর ওনাদের বলো ধনঞ্জয়কে দত্তক নেওয়া বিশ্বাস সাহুর ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্ট করতে। এখানে দুধে জল তো নিশ্চয়ই আছে, এখন দুধ কতটা জল কতটা এটা এখনো ক্লিয়ার নই, কিন্তু হয়ে যাব। আমরা দুধের জলটা মাপছিলাম ধনঞ্জয়ের অতীতের আর তার আশেপাশের লোকের বর্তমানের, আর আমরা কোনো সূত্র পাওয়ার আগেই আমাদের এই দুধ জলের ব্যাপারটার মধ্যে একটা জবরদস্ত সূত্র পেতে চলেছিলাম। ভোপাল সাবেরা আপনাদের জন্য নিয়ে এসেছে ধনঞ্জয় চৌধুরী নিখোঁজ কেসে একটা এক্সক্লুসিভ নিউজ। আমার হাতে রয়েছে সেই চিঠিটার একটা কপি, যেটা ধনঞ্জয় চৌধুরী তার স্ত্রী আরতি চৌধুরীকে 15 নভেম্বর লিখেছিল ইন্দোর থেকে, যেখানে পরিষ্কার লেখা রয়েছে ধনঞ্জয় আশঙ্কা অনুভব করছিল প্রাণের। এই চিঠিটা লেখার ঠিক 2 দিন পর ধনঞ্জয় ইন্দোর থেকে ভোপালের উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু দুর্ভাগ্য এটাই, উনি নিজের বাড়ি পৌঁছতেই পারলেন না। এই চিঠিটা দুর্ভাগ্যবশত ধনঞ্জয় নিখোঁজ হয়ে যাওয়ার কয়েকদিন পরে এসে পৌঁছয়, কিন্তু এই চিঠিতে যা লেখা আছে সেটা পড়ার পর আপনার মাথা ঘুরে যাবে। আরতি, আমি তোমায় সবার আগে এটা বলতে চাই যে আমার প্রাণের ঝুঁকি রয়েছে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। এই দপ্তরে একজন মাফিয়া আছে যে কোটি টাকার হেরফের করছে। আমি এই সব কথা চিঠিতে লিখছি কারণ যদি আমার কিছু হয়ে যায় তবে তোমার জানা উচিত যে আমার সাথে কি হয়েছিল। এখানে ইন্দোরে একজন বড় বিল্ডার আছে, বিজয় চাওলা, বড় লোক, অনেক ওপর পর্যন্ত ওনার জানাশোনা। উনি এখানে ইন্দোরে বেশ বড় একটা চাষের জমিকে এনেতে বদলাতে চাইছেন। এনে মানে নন এগ্রিকালচারাল, যার ফলে এই জমিটার ওপরে ও যা খুশি তাই বানাতে পারবে। এই বিজয় চাওলা চাষিদেরকে বড্ড বোকা বানাচ্ছে, আর এই মহা ফ্রডে যুক্ত রয়েছে আমাদের রেজিস্ট্রার রঞ্জিত চৌহান। বাকি আরও কে কে জড়িত সেটা আমি এই মুহূর্তে জানি না। আমি খবর পেয়েছি কমসে কম 3 কোটি টাকা ঘুষ দিয়েছে রঞ্জিত চৌহানকে বিজয় চাওলা এই জমিটা এনে করানোর জন্য। কিন্তু যখন এই ফাইলটা আমার কাছে এলো তখন আমি অনেক প্রশ্ন করি, হয়তো সেই জন্যই আমাকে চিরকালের মতো চুপ করিয়ে দেওয়া হবে। আমি এদের রাস্তার কাঁটা হয়ে গেছি। আরতি, আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল। আমি শুধু এইটুকু জানি যে আমি এই চক্রের কখনোই অংশ হব না। আমি আমার বাবার কাছ থেকে যা শিক্ষা পেয়েছি সেটাই সারা জীবন পালন করব। তারপর যা হয় হোক, এটুকু মনে রেখো, আমি থাকি বা না থাকি, কিন্তু তোমার মাথা সবসময় গর্বে উঁচু থাকবে। আমি তোমায় আর রবিকে সারা জীবন ভালোবাসবো। তোমার ধনঞ্জয়। ধনঞ্জয় জানতো যে কেউ ওকে মারতে চলেছে, তার মানে ও নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরছিল। স্যার, আমি পোস্টাল ডিপার্টমেন্ট থেকে চেক করেছি, ওনাদের ওখান থেকে সত্যি দেরি হয়েছে। ঠিক আছে, হয়ে গেছে দেরি, কিন্তু একটা ব্যাপার মাথায় আসছে না। ধনঞ্জয় চৌধুরী যদি নিজের স্ত্রীকে এই কথা লিখতে পারে তাহলে ইন্দোর পুলিশ বা আমাদের কাছে এই অভিযোগ কেন দায়ের করেনি? স্যার, হয়তো ধনঞ্জয় ভোপাল হেডকোয়ার্টারে কোনো সিনিয়র আধিকারিককে কমপ্লেন করার কথা ভেবেছিল। ইন্দোরে হয়তো বিপদের আশঙ্কা বেশি ছিল। অর্চনা, আর 2 সঙ্গে কথা বলতে হবে, খোঁজ নিতে হবে যে এটা 2 মিয়া বিবির ষড়যন্ত্র তো নয়। স্যার, আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। এটা আপনি আরতিকে জিজ্ঞেস করছেন কি ও আর ওর স্বামী ধনঞ্জয় মিলে কোনো প্ল্যান করেছে কিনা? আমি বুঝতে পারছি না যে আপনাদের এই প্রশ্নের কি উত্তর দেব। আমি জানি না যে ধনঞ্জয় লেটারটা আমায় কেন লিখেছিল, কেন আমাকে ফোন করে বলল যে কেউ ওর পিছু করছে। আপনাদের মনে হয় যে আমার কাছে এই প্রশ্নের উত্তর আছে? আপনি নিজেই বলেছেন যে আপনার স্বামী ধনঞ্জয়ের অফিসের কাজের ব্যাপারে কিছু জানতেন না, কিন্তু তাও আপনার স্বামী ধনঞ্জয় চৌধুরী অফিস রিলেটেড চিঠি আপনাকেই লিখেছে, না ইন্দোরের কোনো কলিগকে না পুলিশকে। আমার মনে হয় আপনাদেরও ঘুষ দেওয়া হয়েছে সমস্ত অভিযোগ আমাকে আর ধনঞ্জয়ের উপর দেওয়ার জন্য। তাই প্রথম দিন থেকে আপনারা ওই রঞ্জিত চৌহানের কথায় নাচছেন। আরতি দেবী, আমার প্রশ্নের উত্তর এটা নয় যেটা আপনাকে আমি জিজ্ঞাসা করেছি। আরও একটা প্রশ্ন, আপনি 17 নভেম্বর দুপুরবেলায় জেনে গিয়েছিলেন যে আপনার স্বামী ধনঞ্জয় চৌধুরীর প্রাণের সংশয় আছে, আর আপনি আমাদের কাছে এলেন 18 নভেম্বর, পুরো একদিন অপেক্ষা করার পর। কেন? সাব ইন্সপেক্টর অজয় বলছি স্যার, উজ্জয়ন থেকে। এই জব্বলপুরের কিশোর হোলকার
বিশ্বাস সাহেবের স্ত্রীর ব্যাপারে অসম্পূর্ণ কথা বলেছিল। এই ধনঞ্জয় চৌধুরীর দত্তক নেওয়ার ব্যাপারটা অতটাও মিথ্যে নয় স্যার। কিন্তু আমি অ্যাডাপশন ডকুমেন্টস নিজে দেখেছি, ওর রেজিস্ট্রেশন হয়নি। এটা সত্যি যে রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু বিশ্বাস সাহেবের স্ত্রী সাবিত্রী আর মেয়ে কোমল এই অ্যাডাপশনের ব্যাপারে যে অসন্তুষ্ট ছিল এটা মিথ্যে। উনি নিজে সেটা আমায় বলেছেন। স্যার, শুধু অনিতা দেবী নয়, তাছাড়া আর কাউকেই আমরা এটা বলিনি যে আমার স্বামী বিকাশ সাহু কাউকে দত্তক নেয়নি হয়তো। আসলে স্যার, বাবা চলে যাওয়ার পর ধনঞ্জয় বাবু আমাদের অনেক সাহায্য করেছিলেন, আর ধনঞ্জয় দাও আমাদের দুজনের খুব ভালো খেয়াল রাখতো। কিন্তু আপনি জব্বলপুরের অনিতাকে পরিষ্কার বলেছিলেন যে এই দত্তক নেওয়ার ব্যাপারটা আপনারা জানতেন না। সে তো আমরা এখনো বলছি, আমরা সত্যিই জানতাম না। কিন্তু যদি সত্যি কোমলের বাবা ধনঞ্জয়কে দত্তক নিয়েই থাকেন, তাতে ভুলটা কোথায়? ও তো আমাদের ছেলেরই মতো। চাকরি পাওয়ার পর ধনঞ্জয় আমাদের খুব সাহায্য করেছে। ধনঞ্জয় আর ওর পরিবারের অনেক ঋণ আমাদের উপর। আর স্যার, বাবার হঠাৎ চলে যাওয়ার পর চাকরিটা তো আমি পেতাম, কিন্তু হয়তো আমি চাকরিটা করতাম না। এর জন্য বাবা যা করেছেন সেটা আমাদের হিসাবে ভালোই করেছেন। আর অনিতা দেবী অফিসের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তাই আমাদের ঘরের কথা কি করে বলি বলুন? আর আমরা বলেছি আমরা কিছু জানি না, কিন্তু স্যার এর মানে এই নয় যে ডকুমেন্টসটা নকল। স্যার, বিশ্বাস সাহেবের মৃত্যু হঠাৎ করে হয়েছিল 2003 সালে, আর অ্যাডাপশনের পেপারগুলো তো 1995 ছিল। হয়তো রেজিস্ট্রেশন করেনি, কিন্তু অ্যাডাপশন নিজেদের সম্মতিতেই হয়েছে। পুরো ব্যাপারটা যে অবৈধ সেটা বলা যায় না। সত্যি বলছেন অজয়, থ্যাংক ইউ। যদি রেজিস্ট্রেশনটা জাল না হয়, তাহলে হতে পারে ধনঞ্জয় এত বড় ফ্রড নয় যতটা এনকোয়ারির লোক বলছে। হ্যাঁ স্যার, আমারও সেটাই মনে হচ্ছে। কিন্তু ধনঞ্জয়ের মনে যদি অপরাধ না থাকতো, তার জীবনে সংশয় ছিল নিজের ডিপার্টমেন্টের থেকেই, ওর আমাদের কাছে আসা উচিত ছিল, সে আসেনি। জয়ন স্যার। অর্জুন, এই ধনঞ্জয় চৌধুরী মিসিং কেসে কিরকম প্রোগ্রেস? আমাদের ইনভেস্টিগেশন চলছে স্যার। কিন্তু স্যার, একটা খটকা লাগছে। ধনঞ্জয় চৌধুরীর প্রাণের সংশয় ছিল নিজের ডিপার্টমেন্টের থেকেই, কিন্তু চিঠিটা সে তার স্ত্রীকেই লিখলো, কিন্তু পুলিশের কাছে কোনো কমপ্লেন করলো না। ওই চিঠিটা ধনঞ্জয় শুধু তার স্ত্রী আরতি নয়, আমাদেরও লিখেছে, হোম ডিপার্টমেন্টে পাঠিয়েছে। এটা কবে হলো স্যার? তার মানে তুমি জানো না, অথচ মিডিয়া জানে? না স্যার, ব্যাপারটা সেরকম নয়। আমাদের তদন্ত এগিয়ে চলেছে, কিন্তু ওই ধনঞ্জয়কে নিয়ে অনেক কনফিউজিং বয়ান এসছে। এই বিষয়টা এখন পলিটিক্যাল হয়ে যাচ্ছে। ওই বিজয় চাওলা, ইন্দোরের বিল্ডার, ওর রুলিং পার্টির সাথে পলিটিক্যাল কানেকশন আছে। স্যার, আমরা কোনো তাড়াতাড়ি ব্রেক থ্রু পেতে চলেছি। আমাদের 6টা টিম কাজ করছে, এখানে, ইন্দোরে, উজ্জয়ন, হোশাঙ্গাবাদ আর জবলপুরে। ধনঞ্জয়কে সুস্থ শরীরে পাওয়া চাই অর্জুন। তুমি রঞ্জিত চৌহানকে চাপ দাও। আমার ডাউট যে ও কেসের ব্যাপারে অনেক কিছু জানে। আমারও তাই মনে হয়। বৌদি, কোথায় যাচ্ছ তুমি? ধনঞ্জয় এতদিন ধরে বেপাত্তা, না পুলিশ কিছু করছে না অন্য কেউ কিছু করছে। এবার আমি নিজে খুঁজবো ওকে, আর যতক্ষণ ওকে খুঁজে পাবো, ওকে বাড়ি ফিরিয়ে আনবো, আমি শান্তিতে বসবো না। এই পুরো ব্যাপারটা জালি ছিল, আর বিজয় চাওলার ফাইল আমার কাছে এসেছিল। আর সত্যি এটাই ইন্সপেক্টর, যে বিজয় চাওলার ফাইল কোনো উন্নতি হয়নি, কারণ ওর বেশ কিছু তথ্য আমার কাছে এসেছে যেগুলোর তদন্ত এখনো বাকি রয়েছে। আর এটা সত্যি না মিথ্যা তার রিপোর্ট এখনো তৈরি হয়নি। আর আপনি যে 3 কোটি টাকার ঘুষের কথা বলছেন না, ওটা পুরোপুরি মিথ্যে, একেবারে ভুল। সত্যি আর মিথ্যের কথাগুলো যতদূর এগিয়েছে সেটা এখন আর ফোনে হবে না। কাল সকাল 11টার আগেই ভোপাল থানায় আপনি হাজির হয়ে যাবেন। ইন্সপেক্টর, আমি কোনো ক্রিমিনাল নই যে আপনি আমাকে অর্ডার করবেন আর সাথে সাথে গিয়ে আমি আপনার সামনে হাজিরা দেব। আমিও আপনার মতন সরকারি দপ্তরের একজন বড় অফিসার। আমাদের কাছে আপনি একজন শুধু সাসপেক্ট, যার উপর গুরুত্বপূর্ণ আরোপ আছে নিজেরই দপ্তরের কর্মচারী ধনঞ্জয় চৌধুরীকে নিরুদ্দেশ করানোর, যে আপনার উপর ভ্রষ্টাচারের অভিযোগ করেছে। আপনার কাছ থেকে তার জীবনের সংশয় আছে। হয়তো ধনঞ্জয় চৌধুরী হুইসেল ব্লোয়ার। কেউ আমাকে অকারণে বদনাম দিল, আর আপনিও কথা শুনে আমাকে যা খুশি বদনাম করবেন। কালকে আপনার নামে যদি হোম মিনিস্টারের কাছে অভিযোগ করি, তাহলে কি আপনি দোষী হয়ে যাবেন? নাটক করবেন না রেজিস্ট্রার বাবু, চুপচাপ চলে আসুন, কেননা আপনার কাছে আর কোনো অপশন নেই। স্যার, অফিসে কেউই জানে না যে ধনঞ্জয় এই লেটারটা কবে লিখেছে। আমি জানতে চাইছি মুকেশ, লেটারটা কবে লিখেছে? না না স্যার। ওই বিজয় চাওলা এই কোনো গেম খেলছে না তো? স্যার, এই বিজয় চাওলা তো পরিষ্কার না করে দিচ্ছে যে কাউকে 3 কোটি টাকা অফারই করেননি। অর্চনা, কেউ কিছু স্বীকার করবে না যতক্ষণ না এই ধনঞ্জয় চৌধুরী আমাদের সামনে না আসে। আর স্যার, এই
আরতি টিভি চ্যানেলে গিয়ে আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করছে। ব্যাপারটা আরো জটিল হচ্ছে স্যার। আমি সবার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, যদি কেউ আমার স্বামী ধনঞ্জয় চৌধুরী সম্পর্কে কিছু জানতে পারে আমার সামনে এসে বলবেন। আমি একজন সাধারণ হাউসওয়াইফ। আমি জানি না যে পুলিশ আমার স্বামীকে খুঁজে বার করার বদলে কেন আমার পেছনে পড়ে আছে। আমার স্বামীর লেটার আপনারা সবাই পড়েছেন। যদি আমি একটুও জানতাম যে ওনার প্রাণ সংশয় রয়েছে, তাহলে আমি যেভাবেই হোক এই চাকরিটা ওকে ছাড়িয়ে দিতাম। ন্যায় আর সত্যকে ভরসা করা লোকেদের এই দুনিয়ায় কোনো জায়গা নেই। আমি শুধু আমার স্বামী, আমার ছেলের বাবাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাই। ও ছাড়া আমাদের এই পৃথিবীতে কেউ নেই। আপনারা দয়া করে সাহায্য করুন। আমার স্বামী বলেছিল যে ও হোশাঙ্গাবাদ যাচ্ছে। আজ 6 দিন হয়ে গেছে ও বাড়ি ফেরেনি। আমার খুব ভয় লাগছে। প্লিজ আপনারা সবাই আমায় সাহায্য করুন, প্লিজ। হাইওয়ে পেট্রোল কলিং, কার নাম্বার MPXX6638। ধনঞ্জয় চৌধুরীর গাড়ি হোশঙ্গাবাদের কাছে একটা ঘন জঙ্গলের ভেতর পাওয়া গেছে। গাড়ির ভেতর রক্তের দাগ আছে। আবার বলছি, ধনঞ্জয় চৌধুরীর গাড়ি হোশঙ্গাবাদের কাছে একটা জঙ্গলের ভেতর পাওয়া গেছে। এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ। গায়েব হুইসল ব্লোয়ার ইন্দোরের সিনিয়র ক্লার্ক ধনঞ্জয় চৌধুরীর গাড়ি শেষ পর্যন্ত হোশঙ্গাবাদের জঙ্গলে পুলিশ খুঁজে পেল, কিন্তু ধনঞ্জয়ের এখনো পর্যন্ত কোনো খবর নেই। কিন্তু এখনো মামলাটা পরিষ্কার করে এখনো কিছুই বোঝা যাচ্ছে না। প্রশ্নটা এই উঠছে যে পুলিশের তরফ থেকে ধনঞ্জয়কে খুঁজতে কি অনেক দেরি হলো? বিশ্বস্ত সূত্রে ভোপাল সাবেরার হাতে এক বিশেষ খবর উঠে এসেছে। খুঁজে পাওয়া গাড়ির ভেতরে রক্তের দাগ রয়েছে, কিন্তু আপাতত এই খবরের সত্যতা জানা বাকি। বৌদি, তুমি টেনশন করো না। পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলেনি, শুধু এটুকু বলেছে যে ধনঞ্জয় দাদার গাড়িটা পাওয়া গেছে, ব্যাস। পুলিশের লোকেরা বলছে যে গাড়িতে রক্তের দাগও রয়েছে। সেটা কি ভূপেন? বৌদি, ওই পুলিশ এখনো শিওর না। তুমি টেনশন করো না, দাদা ঠিক আছে। চাকরি ছাড়ার কথা ভাবছো কেন সারদা? যতীন, এটা তুমিও জানো আর আমিও জানি, আর অফিসের সবাই জানে ধনঞ্জয়ের গাড়িতে রক্তের দাগ কিভাবে এসছে। আমার খুব ভয় লাগছে এই অফিসে। কিন্তু এরকম সরকারি চাকরি ছেড়ে গেলে কোথায় যাবে ভাবছো? কোথাও একটা চলে যাব, যা খুশি কাজ করব। বেঁচে তো থাকবো, আমার এখানে একদম কাজ করার ইচ্ছা নেই। স্যার, গাড়ির ভেতরে পাওয়া রক্তের সাথে ধনঞ্জয়ের রক্তের মিল পাওয়া গেছে। জঙ্গলে কোথাও লাশের চিহ্ন? কোথাও জ্বালিয়ে ফেলে দিয়েছে বা টুকরো করে ছড়িয়ে দিয়েছে? স্যার, 4টে টিম পুরো জঙ্গল সার্চ করছে, এখনো অবধি কোনো রিপোর্ট পাওয়া যায়নি। হ্যাঁ সুভাষ, বলো। স্যার, রমেশকে ট্রেস করা গেছে, যে ধনঞ্জয়ের বিরুদ্ধে কেস করেছিল। রমেশ বলছিল ধনঞ্জয়ের থেকে 3 লাখ টাকা নিয়েছিল ক্যাশ, সরকারি চাকরি দেবার বাহানায়। সুভাষ, সেটা তো আমরা জানি, কিছু নতুন জানতে পারলে? নতুন এটাই স্যার, এই রমেশ তো দেখছি আরতির নামও নিচ্ছে। আরতি চৌধুরী ধনঞ্জয় চৌধুরীর স্ত্রী, তার সাথে এই কেসের কি সম্পর্ক? স্যার, রমেশের বক্তব্য লোকেদের থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দেবার বাহানায় নকল ফাঁদ পাতা আরতি নাকি ধনঞ্জয়ের থেকে বেশি অ্যাক্টিভ ছিল। আর কি জানা গেল এই আরতি চৌধুরীর ব্যাপারে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.